আদালতে আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা ইশরাক। এরপর জানিয়ে দিব ইসরায়েলি মন্ত্রিসভায় ফাটল, নেতানিয়াহুকে পদত্যাগের হুমকি। এদিকে স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড। পররাষ্ট্রমন্ত্রী বলেন ভবিষ্যতে রোহিঙ্গা সংকট আরও গভীর হতে পারে। উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফে 457 প্লাটুন বিজিবি মোতায়েন। সবশেষে জানিয়ে দিব দখল করে ক্ষমতা শাসক গোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে বলছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এইবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। আদালতে আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা ইশরাক। রাজধানীর পল্টন থানার নাশকতা মামলায় আত্মসমর্পণ করে কারাগারে গেলেন বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইশরাক হোসেন। রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আশামস জগলুল হোসেন এই আদেশ দেন। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন বিএনপি নেতা ইশরাক। রোববার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি পক্ষের আইনজীবী তাহিরুল ইসলাম তৌহিদ বলেন 12 মামলাটির আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন ইশরাক। শুনানি শেষে আদালত 11 মামলায় তার স্থায়ী জামিন মঞ্জুর করেন। তবে পল্টন থানায় করা একটি মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ ব্যাপারে বিএনপি সিনিয়র মহাসচিব যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন রাজনৈতিক প্রতিহিংসা বশত বিএনপি নেতা ইশরাক হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেন তিনি। প্রসঙ্গত 28 অক্টোবরে বিএনপি ঢাকা মহাসমাবেশে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে 12টি মামলা করা হয়। ইসরায়েলি মন্ত্রিসভায় ফাটল, নেতানিয়াহুকে পদত্যাগের হুমকি। গত 7 অক্টোবর ইসরায়েল হামাসের আক্রমণে পর তিনি বেনিয়ামিন নেতানিয়াহু, বেনি গ্যান্টস ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্টকে নিয়ে এই যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠিত হয়। কিন্তু যুদ্ধ উত্তর গাজার শাসনভার কে নেবে বা গাজার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে মন্ত্রিসভায় ভাঙনের সুর দেখা দিয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা না থাকলে পদত্যাগের হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টস। শনিবার এক সংবাদ সম্মেলনে গাজার জন্য 8 জুনের মধ্যে 6টি কৌশলগত লক্ষ্য অর্জনের পরিকল্পনার দাবি করেছেন গ্যান্টস। প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন, যদি জাতীয় স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া হয় তাহলে আপনি আমাদেরকে এই সংগ্রামে অংশীদার হিসেবে পাবেন। তবে উগ্রপন্থা বেছে নিয়ে পুরো জাতিকে সর্বনাশের দিকে নিয়ে গেলে আমরা সরকারের ছাড়তে বাধ্য হব। অবশ্য নেতানিয়াহু তার এই মন্তব্যকে বৃথা মন্তব্য হিসেবে উল্লেখ করেছেন। এর অর্থ ইসরায়েলের পরাজয়। টেলিভিশনে দেওয়া ভাষণে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে গ্যান্টস বলেন, ইসরায়েলের মানুষ আপনাকে দেখছেন। যুদ্ধের দিক নির্দেশনা নিয়ে ক্রমবর্ধমান রাজনৈতিক বিরোধের মধ্যেও গাজার উভয় প্রান্তের লড়াই চলছে। গাজার জাবালিয়াতে প্রবেশ করেছে ইসরায়েল বাহিনী। এই এলাকাটি হামাস মুক্ত বলে আগে ঘোষণা দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। এখানেই গাজার শরণার্থী শিবিরগুলো অবস্থিত। গ্যালান্টের দাবি, কয়েক মাস ধরে এই ইস্যুটি বারবার উত্থাপন করলেও তাতে সাড়া পাননি তিনি। গ্যালান্টের মতে গাজায় সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখলে ইসরায়েলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে। এদিকে নেতানিয়াহুর শাসক জোটের কট্টর ডানপন্থী সদস্যরা বিশ্বাস করেন হামাসকে পরাজিত করতে অব্যাহত নিয়ন্ত্রণ প্রয়োজন। স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড। নওগাঁর দামইরহাটে স্ত্রীকে হত্যার দায়ে এক স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত লুবিন বাসকে দামইরহাটে উপজেলার বেরম সেনদিঘি আদিবাসী পাড়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, লুবিন বাসকের সঙ্গে স্ত্রী মালতী রানী মুরমোর প্রায় পারিবারিক কলহ হতো।
2021 সালে 28 ডিসেম্বর বিকাল 5টার দিকে পারিবারিক কলহে শুরু হলে লুবিন বাসকে তার স্ত্রী মালতীকে বাঁশের লাঠি দিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলে মালতীর মৃত্যু হয়। এই ঘটনায় পরদিন লুবিন বাস্কের বড় ভাইয়ের স্ত্রী শ্যামলী মুর্মু বাদী হয়ে দামইরহাট থানায় মামলা করেন। 2022 সালে 24 আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা লুবিন বাস্কের বিরুদ্ধে আদালতের অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষের 14 জন সাক্ষীর মধ্যে 9 জন সাক্ষী আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য প্রমাণে আসামি লুবিন বাস্কের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ। একই সঙ্গে 1 লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 2 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নওগাঁ জজ কোর্টের সরকারি কৌঁসুলি আব্দুল খালেক। আসামির পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী SM মর্তুজা মাহাতাবউদ্দিন। রাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে রোহিঙ্গা সংকট আরও গভীর হতে পারে। ডক্টর হাসান মাহমুদ বলেন, মিয়ানমারের নির্যাতনের শিকার ও উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আশ্রিত 13 লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন সংকট এখন আঞ্চলিক সংকটে পরিণত হয়েছে। ভবিষ্যতে এই সংকট আরও গভীর হতে পারে, তাই দ্রুততম সময়ে রোহিঙ্গাদের নিজ দেশে পূর্ণ নাগরিক মর্যাদায় প্রত্যাবর্তন নিশ্চিত করা জরুরি এবং এইটাই একমাত্র স্থায়ী সমাধান। একই সঙ্গে প্রত্যাবাসন প্রক্রিয়া ভারত ও চীনকে আরও নিবিড়ভাবে যুক্ত করা গেলে সংকট দ্রুত সমাধান সম্ভব হবে বলে মত প্রকাশ করেন তিনি। রোববার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত রোহিঙ্গা সংকট ভবিষ্যৎ পরিকল্পনা সেমিনার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমাধানের জন্য আমরা কূটনৈতিক পথ অবলম্বন করছি। একই সঙ্গে আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করেছি। আমরা গাম্বিয়া ও OICর মাধ্যমে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছি। সেই মামলায় এখন পর্যন্ত যে আউটকাম এসেছে সেটি আমাদের পক্ষে জানিয়ে তিনি বলেন, গাম্বিয়া বলছে মামলা সঠিক পথে যাচ্ছে। আশা করছি খুব দ্রুত এই মামলার ইতিবাচক আউটকাম আসবে। ডক্টর হাসান মাহমুদ বলেন, আমরা আশা করছি ICJের মাধ্যমে একটি আন্তর্জাতিক চাপ মিয়ানমারের উপর পড়বে। আমরা ক্রমাগতভাবে চেষ্টা করছি আন্তর্জাতিকভাবে যেসব দেশের প্রভাব মিয়ানমারের উপর আছে তাদের এই বিষয়ে যুক্ত করার। কয়েকদিন আগে মার্কিন সরকারি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ঘুরে গেছেন, তার সঙ্গেও রোহিঙ্গা বিষয়ে আলোচনা করেছেন। সেই আলোচনায় সমস্যা সমাধানের জন্য কিছু পরামর্শ আমাদের দিয়েছেন। উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফে 457 প্লাটুন বিজিবি মোতায়েন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে দ্বিতীয় দফে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশে 457 প্লাটুন মোতায়েন করা হয়েছে। রোববার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, 21 মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে টু সিভিল পাওয়ারের আওতায় 19 মে থেকে 23 মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। আওয়ামী শাসক গোষ্ঠী ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আরও হিংস্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন। এর আগে গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের 2500 উপজেলায় নাশকতার একটি মামলায় জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ফখরুল ইসলাম বলেন, অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে বিএনপি সহ গণতন্ত্র মনা বিরোধী দল, ভিন্নমত ও পথের মানুষের উপর নিষ্ঠুর দমন নিপীড়ন চালানো হচ্ছে। মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতা কর্মীদের কারাগারে পাঠানো হচ্ছে। কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করছে বলে বিবৃতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।